হুম শান্ত একটা পুকুরের কথা একটু কল্পনা করা যাক। একটা পাথর যদি সেই পুকুরের ঠিক মাঝখানে ছোঁড়া হয়, তাহলে কি ঘটে? মানে, শুধু যে একটা ছলাৎ করে শব্দ হয় আর শেষ হয়ে যায়, তা তো নয়। একদমই না। বরং পাথরটা ঠিক যেখানে পড়ে সেখান থেকে ছোট ছোট ঢেউ তৈরি হতে শুরু করে। ঠিক। আর সেই ঢেউগুলো কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে পুকুরের একদম শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছায়, এমনকি পাড়ের শান্ত মাটিটাকেও ভিজিয়ে দিয়ে যায়। আসলে রাস্তার দুর্ঘটনাগুলোও কিন্তু ঠিক ওই পাথরের মতোই। রাস্তায় ঘটা 2 বা 3 সেকেন্ডের একটা ছোট ভুল। হ্যাঁ, একটা ক্ষণিকের অসতর্কতা বলা যায়। হ্যাঁ, ক্ষণিকের অসতর্কতা, কিন্তু তার সেই অদৃশ্য ঢেউটা কয়েক দশক ধরে আছড়ে পড়ে একাধিক পরিবারের উপর। আমাদের এই বিশেষ ডিপ ড্রাইভে আমরা আজ ঠিক এই অদৃশ্য ঢেউগুলো নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার মূল ভিত্তি হল সৈয়দ আব্দুল হাকিমের লেখা হর ঘর সে এক সৈনিক বইটি। খুব সংবেদনশীল একটা বই। তবে আমরা আজ পুরো বইটা নিয়ে নয়, শুধুমাত্র তৃতীয় অধ্যায়টা নিয়ে কথা বলবো, যেটার শিরোনাম হল ওয়েন দ্য হোম ব্রেকস, বা যখন একটি ঘর ভেঙে যায়। একদম। তো আমাদের আজকের মিশন হলো একটা বিষয় গভীরভাবে বোঝা। ধরুন, একটা দুর্ঘটনার পর রাস্তার ভিড় যখন কমে যায়, ভাঙাচোরা গাড়িটা যখন সরিয়ে নেওয়া হয়। আর পুলিশ যখন তাদের কাজ শেষ করে চলে যায়। হ্যাঁ, আর খবরের কাগজের শিরোনাম যখন পুরনো হয়ে যায়, ঠিক তখন বন্ধ দরজার ওপাশে একটা পরিবারের ভেতরে আসলে কি ঘটে, সেই অদৃশ্য এবং দীর্ঘস্থায়ী যন্ত্রণার রূপটাই আমরা উন্মোচন করব আজ। কারণ সমাজ যাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে, একটা রাস্তার দুর্ঘটনা হিসেবে দেখে, একটা পরিবারের কাছে সেটা কিন্তু একটা আস্ত যুগের অবসান। সমাজ তো ধরে নেয় যে রাস্তা পরিষ্কার হয়ে গেছে মানে সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক তাই। আর এই পুরো বিষয়টা আমরা খুব নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। বইয়ের যে জায়গাটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, সেটা হলো সমাজের সাধারণ দৃষ্টিভঙ্গি। মানে আমাদের মেকানিক্যাল চিন্তাধারা। একটা দুর্ঘটনা ঘটলে চারপাশের মানুষের প্রথম প্রশ্নগুলো কি থাকে? গাড়ির স্পিড কত ছিল, কে ভুল দিক থেকে আসছিল, বা ধরুন সিগন্যাল কি লাল ছিল। কারণ আমাদের আইনি এবং সামাজিক ব্যবস্থা পুরোপুরি এই মেট্রিক্স বা পরিমাপযোগ্য বিষয়ের ওপর নির্ভরশীল। হ্যাঁ, কে দোষী আর কে নির্দোষ, সেটা মাপাটাই যেন মূল কাজ। ঠিক। পুলিশের ফাইলের জন্য বা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য স্পিড বা রাস্তায় থাকা ব্রেক মার্কের হিসাবটা খুব জরুরি। কিন্তু যে ক্ষতিটা সবচাইতে মারাত্মক, যে ক্ষতিটা পরিমাপ করা যায় না, এবং যেটা চিরস্থায়ী। একদম, সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। কারণ সেই ক্ষতিটা তো রাস্তার মোড়ে ঘটে না, সেটা ঘটে ঘরের ভেতরে। বইটিতে খুব চমৎকারভাবে বলা হয়েছে যে রাস্তা শুধু দেখে তার উপর দিয়ে একটা গাড়ি চলছে, কিন্তু রাস্তা কখনো এটা জানে না যে ওই গাড়ির মানুষটার জন্য কেউ একজন বাড়িতে অপেক্ষা করে আছে। এই অপেক্ষার বিষয়টা বইয়ের একটা নির্দিষ্ট ঘটনায় খুব মর্মান্তিকভাবে ফুটে উঠেছে। একটা সাধারণ বৃহস্পতিবারের সন্ধ্যার কথা বলা হয়েছে সেখানে। একজন স্ত্রী তার স্বামীর জন্য রাতের খাবার তৈরি করছেন। হ্যাঁ, ওই অংশটা সত্যিই খুব কষ্টের। স্বামী ঠিক যে খাবারটা খেতে ভালোবাসেন, রান্নাঘরের গ্যাসের চুলার নীল আঁচে সেটাই রান্না হচ্ছে। সবকিছু খুব স্বাভাবিক, ভীষণ পরিচিত একটা রুটিন। এমন সময় হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে অচেনা একটা কণ্ঠস্বর কিছু একটা বলে। স্ত্রী হয়তো পুরো কথাটা শোনার বা বোঝার আগেই তার হাত স্বয়ংক্রিয়ভাবে গ্যাসের চুলাটা বন্ধ করে দেয়। হ্যাঁ, এই যে চুলা বন্ধ করে দেওয়া, এটা তো শুধু একটা গ্যাসের আগুন নেভানো নয়। না, এটা আসলে একটা সংসারের স্বাভাবিক স্পন্দনটাকে চিরতরে নিভিয়ে দেওয়া। ওই 1 সেকেন্ডে ওই বাড়িটার পুরো পরিচয়টাই বদলে যায়। আর সবচাইতে হৃদয় বিদারক বিষয় হল, মানুষের মস্তিষ্ক এই হঠাৎ পাওয়া শূন্যতাটাকে খুব সহজে মেনে নিতে পারে না। সাইকোলজির ভাষায় যাকে আমরা বলি ডেনায়াল। ডিনায়াল বা অস্বীকার করা, ঠিক। আমাদের মস্তিষ্ক তো বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভ্যাসগুলোকে এক মুহূর্তে মুছে ফেলতে পারে না। বইতে উল্লেখ করা হয়েছে যে ওই দুর্ঘটনার 3 বছর পার হয়ে যাওয়ার পরও সেই স্ত্রী মাঝে মাঝে ডাইনিং টেবিলে 2টো চায়ের কাপ সাজান। 3 বছর পর? ও বাবা, এটা ভাবলেই তো গায়ে কাটা দেয়। হ্যাঁ, 3 বছর পর সম্পূর্ণ অবচেতনভাবে তিনি চা বানাচ্ছেন এবং অভ্যাসবশত 2টো কাপে চা ঢালছেন। তারপর যখন হঠাৎ করে তার মনে পড়ে যায় যে উল্টো দিকে চেয়ারটা চিরকালের জন্য ফাঁকা। তখন তিনি কাপা হাতে একটা কাপ সরিয়ে রাখেন। একদম। এই যে অভ্যাস, এই যে প্রতিদিন শূন্যতার সাথে নতুন করে পরিচিত হওয়া, এটা কি কোনো পুলিশের মেকানিক্যাল রিপোর্ট দিয়ে মাপা সম্ভব? না, কখনোই না। একটা বাড়ি তো শুধু ইট, বালি আর পাথরের তৈরি 4টে দেয়াল নয়।
একটা বাড়ি গড়ে ওঠে প্রিয়জনের উপস্থিতির ওপর, ছোট ছোট রুটিনের ওপর। সেই মানুষটি হঠাৎ হারিয়ে গেলে ঘরের প্রতিটি চেনা বস্তু, ধরুন একটা ফেলে রাখা চশমা বা একটা পুরনো জুতো, সবকিছুই শোকের প্রতীকে পরিণত হয়। এই জায়গাটা নিয়ে আমি একটু অন্যভাবে ভেবেছিলাম। এটা অনেকটা হঠাৎ করে ঘরের মূল ঘড়ির কাঁটা চিরতরে থেমে যাওয়ার মতো। ধরুন একটা বিশাল ঘড়ি হঠাৎ বিকল হয়ে গেল, ওই পরিবারের ভেতরের সময়টা ঠিক সেখানেই থমকে গেল। কিন্তু বাইরের পৃথিবীর সময়ের দাবিগুলো কি থামে? একদমই না। শোকের কোনো বিরতি নেই, শোকের কোনো ছুটি নেই। মাসের শেষে বাড়ি ভাড়া দেওয়ার নির্দিষ্ট তারিখ ঠিকই চলে আসে। বাচ্চার স্কুলের বেতনের রসিদ কিংবা ইএমআই দেওয়ার দিনটা কিন্তু ক্যালেন্ডার মেনে ঠিক দরজায় করা নাড়ে। আর ঠিক এখানেই শুরু হয় আরেকটা অদৃশ্য সংগ্রাম। ঘড়ি থেমে যায়, কিন্তু সময়ের পাওনাগুলো থামে না। যখন ঘরের মূল উপার্জনকারী বা অভিভাবক হঠাৎ হারিয়ে যান, তখন বেঁচে থাকা মানুষগুলোর উপর শুধু যে মানসিক শোকের পাহাড় ভেঙে পড়ে তা নয়, এক বহাবহ অর্থনৈতিক চাপও এসে পড়ে। হ্যাঁ, একজন সিঙ্গেল পেরেন্টকে তখন একই সাথে দুটো একেবারে বিপরীতমুখী দায়িত্ব পালন করতে হয়। একদিকে নিজের বুকের ভেতরের কান্নাটা চেপে রেখে সন্তানদের বোঝাতে হয় যে সব ঠিক হয়ে যাবে, তাদের ট্রমা সামলাতে হয়। আর অন্যদিকে পরের মাসের সংসার চালানোর খরচের হিসাব মেলাতে হয়। ঠিক। আর এই যে লড়াই, এটা তো সমাজ দেখতে পায় না। সমাজ হয়তো প্রথম কয়েকদিন আসে, সমবেদনা জানায়, কিন্তু দীর্ঘমেয়াদী এই লড়াইটা ওই পরিবারটিকে দিনের পর দিন একাই লড়তে হয়। আত্মীয়স্বজন বা বন্ধুরা আস্তে আস্তে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, অর্থনৈতিক চাপ বা এই ঘড়ি থেমে যাওয়ার বিষয়টা তো বুঝলাম, কিন্তু একটা পরিবারের জন্য পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে ওঠে তখন, যখন মানুষটা মারা যান না। মানে বেঁচে ফেরেন। হ্যাঁ, দুর্ঘটনা মানেই তো সবসময় মৃত্যু নয়। অনেক সময় মানুষ বেঁচে ফেরেন, কিন্তু চিরতরে পঙ্গু হয়ে যান বা বড় ধরনের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন। তখন ঘড়ির কাঁটাটা থামে না ঠিকই, কিন্তু খুব বিকৃতভাবে চলতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। যখন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে একজন মানুষ হুইলচেয়ারে বা বিছানায় বন্দী হয়ে ঘরে ফেরেন, তখন সেই পরিবারের অন্য কোনো একজন সদস্যের জীবনও রাতারাতি চিরতরে বদলে যায়। তিনি হয়তো নিজের পেশা বা শখ ভুলে যান। হ্যাঁ, তিনি হঠাৎ করেই একজন কেয়ার গিভার বা সার্বক্ষণিক সেবাদানকারীতে পরিণত হন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মনে রাখা, ঠিক সময়ে কড়া ডোজের ওষুধ খাওয়ানো, ফিজিওথেরাপি করানো, এগুলোই তার দৈনন্দিন জীবনের রুটিন হয়ে দাঁড়ায়। তার নিজের জীবনের আর কোনো রুটিন থাকে না। একদম। কিন্তু এর চেয়েও কঠিন হল রোগীর মানসিক অবস্থা সামলানো। যে মানুষটা একসময় স্বাধীন ছিলেন, তিনি যখন অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন, তখন তার ভেতরে তীব্র হতাশা আর ক্ষোভ জন্ম নেয়। আর এই হতাশার সবচেয়ে বড় ধাক্কাটা নীরবে সহ্য করতে হয় ওই কেয়ার গিভারকেই। ঠিক। আমি ঠিক এই জায়গাটাতেই একটা জিনিস বুঝতে চাই, মানে একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই। সমাজ তো সাধারণত ভাবে, যাক, মানুষটা অন্তত বেঁচে তো ফিরেছে। সমাজ তো এই অবস্থায় পরিবারকে ভাগ্যবান মনে করে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক সমাজের চোখে। তাহলে এই অবস্থায় শোক প্রকাশ করাটা কি কিছুটা জটিল হয়ে যায়, বা সমাজের চোখে একটু অকৃতজ্ঞতা মনে হয় না? কারণ প্রিয়জন তো চোখের সামনেই আছেন, তাকে তো আর হারাননি। এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম এবং যন্ত্রণাদায়ক মানসিক দ্বন্দ্ব। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা যায় অ্যাম্বিগুয়াস লস বা অস্পষ্ট ক্ষতি। সমাজভাবে মানুষটা বেঁচে আছে, কিন্তু কেয়ার গিভার জানেন যে তিনি আসলে তার আগের মানুষটাকে চিরতরে হারিয়েছেন। আগের জীবনটাও আর নেই। হ্যাঁ, সমাজ সাধারণত মৃত্যুর ক্ষেত্রে খুব সহজে সহানুভূতি দেখাতে পারে। মানুষ মারা গেলে আত্মীয়স্বজন আসে, শোক প্রকাশের একটা আনুষ্ঠানিক জায়গা থাকে, মানুষ অন্তত একটা ক্লোজার পায়। কিন্তু একজন পঙ্গু মানুষের বেলায় সেটা হয় না। না, ওই পরিবারের দীর্ঘমেয়াদী সংগ্রাম আর ওই কেয়ার গিভারের নিজস্ব লুকানো শোক, সমাজ সেটা সেভাবে স্বীকৃতি দেয় না। সমাজ ওই কেয়ার গিভারের নিজস্ব হারানো কেরিয়ার, তার হারানো ব্যক্তিগত সময়, এগুলোর জন্য কোনো সমবেদনা জানায় না। বেঁচে থাকার এই যে শোক বা লিভিং গ্রিফ, এটা শুনলে মনে হয় মাঝে মাঝে মৃত্যুর শোকের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। কারণ এখানে শোক করার কোনো শেষ বিন্দু নেই। একদম সত্যি কথা। এই শোকটা প্রতিদিন নতুন করে আসে। এই লিভিং গ্রিফ বিষয়টা সত্যি খুব গভীর। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভুক্তভোগীর পরিবারের কথা বললাম। এবার পুরো প্রেক্ষাপটটা একটু উল্টো দিক থেকে দেখা যাক। অন্য পরিবারটার কথা বলছেন? হ্যাঁ, সাধারণত রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে আমরা খুব সহজেই খলনায়ক হিসেবে একজনকে দাঁড় করাই।
খবরের কাগজে তার নাম আসে, আমরা তাকে দোষারোপ করি এবং খুব স্বাভাবিকভাবেই তার পরিবারকেও আমরা সেই একই অপরাধী চোখে দেখি। এটা খুব সাধারণ একটা সামাজিক প্রবৃত্তি। কিন্তু বইটিতে একটা অভাবনীয় এবং চরম সত্য তুলে ধরা হয়েছে। রাস্তার একটি দুর্ঘটনা কেবল ভুক্তভোগীর সংসারই ভাঙে না, যে দুর্ঘটনা ঘটিয়েছে তার সংসারেও কিন্তু একই সাথে ধ্বংস করে দেয়। এই আলোচনাটা করা খুব জরুরি এবং সেটা সম্পূর্ণ আবেগ নিরপেক্ষভাবে করতে হবে। এর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই অভিযুক্ত দায়বদ্ধতা কমানো বা তার অপরাধকে জাস্টিফাই করা নয়। না, অবশ্যই না। যে ভুল করেছে আইনের চোখে তার শাস্তি অবশ্যই প্রাপ্য। কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে যে 2 সেকেন্ডের একটা অসতর্ক সিদ্ধান্ত কিভাবে সম্পূর্ণ নির্দোষ কিছু মানুষের ওপর, মানে অপরাধীর স্ত্রী বা সন্তানের ওপর নেমে আসে। একটু কল্পনা করা যাক অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর কথা। হ্যাঁ, বইয়ে যেমন বলা আছে। তিনি হয়তো খুব সাধারণ একটা সকালে বাচ্চাদের স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের টিফিন গুছিয়ে দিচ্ছেন। ঠিক তখনই তিনি দরজায় পুলিশের কড়া নাড়ার শব্দ শোনেন। দরজা খোলার পর তিনি জানতে পারেন তার স্বামী একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এখানে একটা তর্ক তো আসতেই পারে। যে মানুষটা নিয়ম ভাঙল বা অপরাধ করল, তার পরিবারের কষ্টের কথা ভেবে কি সমাজ তার অপরাধকে ছোট করে দেখবে? সাধারণ মানুষের তো এই জায়গায় সহানুভূতি আসাটা খুব কঠিন। সহানুভূতিটা অপরাধীর প্রতি নয়, সহানুভূতিটা সেই শিশুগুলোর প্রতি, যাদের কোনো দোষ ছিল না। ঘটনার পর মুহূর্ত থেকেই কিন্তু ওই পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। উকিলের ফি, কোর্টের চক্কর। হ্যাঁ, ক্ষতিপূরণের চাপ, সব মিলিয়ে এক ভয়াবহ অর্থনৈতিক আতঙ্ক। কিন্তু সবচেয়ে মর্মান্তিক অবস্থা হয় ওই অভিযুক্তের সন্তানদের। স্কুলে বা পাড়ায় যখন তারা বেরোয়, তাদের গায়ে একটা অদৃশ্য তকমা লেগে যায়। অপরাধীর সন্তান। ঠিক, যে শিশুটার হয়তো বয়স মাত্র 7 বা 8 বছর, তাকে শুধু তার বাবার কয়েক সেকেন্ডের একটা ভুলের জন্য প্রতিদিন লজ্জা, বুলিং এবং তীব্র মানসিক চাপ বয়ে বেড়াতে হয়। প্রতিবেশীরা দূরত্ব বজায় রাখতে শুরু করে, বন্ধুরাও হয়তো দূরে সরে যায়। মানে একটা সামাজিক বয়কটের অবস্থায় পড়ে যায় পুরো পরিবারটা। একদম। এর সাথে তো আরেকটা মারাত্মক বাস্তব জড়িয়ে আছে, সেটা হলো বৈষম্য। আইনের লড়াই কি সবার জন্য সমান? ধরুন, অভিযুক্ত ব্যক্তি যদি আর্থিকভাবে খুব সচ্ছল হন, তার যদি ক্ষমতা থাকে, তাহলে আইনি লড়াইটা তার জন্য একরকম। আর যদি সাধারণ কেউ হন? হ্যাঁ, অভিযুক্ত যদি একজন সাধারণ অটো চালক বা সামান্য বেতনের কর্মচারী হন, তখন তো ছবিটা একেবারেই বদলে যায়। একদমই তাই। সম্পদের অভাব থাকলে এই আইনি এবং সামাজিক ধাক্কা একটা সাধারণ পরিবারকে আক্ষরিক অর্থেই চিরতরে পথে বসিয়ে দেয়। কারণ ধনী ব্যক্তির ইন্স্যুরেন্স থাকে, ভালো এবং দামি উকিল রাখার সামর্থ্য থাকে, হয়তো একটা বড় ব্যাকআপ সেভিংসও থাকে। হ্যাঁ, যা দিয়ে তারা সাময়িক ঝড়টা পার করে নিতে পারে। কিন্তু একজন দরিদ্র চালক যখন জেলে যান, তখন তার পরিবারের প্রতিদিনের 3 বেলার খাবার জোটার পথটাই বন্ধ হয়ে যায়। আইনের চোখে হয়তো দুজনই সমান অপরাধী। কিন্তু দুর্ঘটনার পর যে অর্থনৈতিক ও সামাজিক পরিণতি, সেটা তো দুই পরিবারের উপর সমানভাবে পড়ে না। না, যে কারণে বলা যায় রাস্তার একটা ভুল মুহূর্ত একই সাথে দুটো আলাদা পরিবারকে সম্পূর্ণ ভিন্নভাবে কিন্তু সমান নির্মমতায় গুড়িয়ে দেয়। এটা শুনলে মনে হয় রাস্তা যেন কাউকেই ক্ষমা করে না। ভুক্তভোগী এবং অপরাধী উভয় পক্ষের নিরীহ মানুষগুলোকেই সমানভাবে শাস্তি দেয়। খুব সত্যি কথা। আচ্ছা, এবার তাহলে সেই প্রশ্নটায় আসি, যেটা যে কোনো দুর্ঘটনার পর ঘুরে ফিরে আসে: ক্ষতিপূরণ। সরকার থেকে হয়তো একটা থোক টাকা দেওয়া হয়, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে একটা চেক ধরিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা গতানুগতিক পদ্ধতি। কিন্তু এটা অনেকটা এমন যে বাড়ির মূল পিলারে বিশাল ফাটল ধরেছে, আর সেখানে আমরা একটা ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। ব্যান্ডেজ হয়তো সাময়িকভাবে ফাটলটা ঢেকে রাখে, কিন্তু পিলারের দুর্বলতা তো থেকেই যায়। টাকা কি আদৌ কোনো সমাধান হতে পারে? ইন্স্যুরেন্সের টাকা বা সরকারি ক্ষতিপূরণ কেবল আর্থিক ক্ষতিটা মাপতে পারে, আর সেটাও খুব সীমিত আকারে। এটা একটা সাময়িক সান্ত্বনা মাত্র। একটা জীবনের কোনো বিকল্প কখনোই হতে পারে না। তা তো বটেই। বইটিতে খুব চমৎকার এবং আবেগপূর্ণ একটা কথা বলা হয়েছে। একটা জীবনের মূল্য কিভাবে হিসাব করা হয়। বাবার সাথে সন্তানের যে 40টা আড্ডা হয়তো সামনের দিনগুলোতে হতো, সেই আড্ডাগুলোর মূল্য কত? এটা তো মাপা সম্ভব না। সন্তানের গ্র্যাজুয়েশনের দিন দর্শক সারিতে বাবার গর্বিত মুখের যে উপস্থিতি, সেই শূন্যতা কি কোনো ইন্স্যুরেন্সের চেক পূরণ করতে পারে? এই আবেগীয় ক্ষতিগুলো তো কোনো ব্যালেন্স শিটে মেলানো যায় না। একদমই যায় না। আর এর পাশাপাশি আরেকটা বৃহত্তর ক্ষতি আছে,
যেটা নিয়ে আমরা সমাজ হিসেবে খুব কম ভাবি। আপনি কি সমাজের বৃহত্তর অর্থনৈতিক ক্ষতির কথা বলছেন? হ্যাঁ, বইটিতে খুব সুনির্দিষ্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে এই অদৃশ্য সামাজিক ক্ষতির। ধরুন, রাস্তায় একজন সাধারণ উদ্যোক্তা বা ছোট ব্যবসায়ীর মৃত্যু হল। আমরা সাধারণত ভাবি শুধু তার পরিবার কাঁদছে বা শুধু তার পরিবারের ক্ষতি হল। কিন্তু আসলে তো তা নয়। না, একটু তলিয়ে দেখলে বোঝা যায় তার অধীনে কাজ করা যে 10 জন কর্মী ছিল, রাতারাতি তাদের চাকরিও অনিশ্চিত হয়ে পড়ে। এর মানে হল ওই 10 জন কর্মীর পরিবারের অর্থনীতিতেও সরাসরি আঘাত আসে। ও, বুঝতে পেরেছি। ওই 10টা পরিবারের সন্তানদের স্কুলের বেতন দেওয়া কঠিন হয়ে পড়ে, স্থানীয় মুদি দোকানে তাদের কেনাকাটা কমে যায়। অর্থাৎ ব্যাপারটা শুধু একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো ছড়াচ্ছে। একেবারে তাই। একটা প্রাণ ঝরে যাওয়া মানে পুরো দেশের অর্থনীতির একটা ছোট অংশ ধসে পড়া। প্রতিদিন রাস্তায় অকালে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ আমাদের দেশের ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা, দক্ষতা এবং সামাজিক কাঠামোকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছে। এটা তো একটা বিশাল বড় লস। একটা মানুষের সারা জীবনের যে পটেনশিয়াল বা সম্ভাবনা ছিল সমাজকে কিছু দেওয়ার, সেটা কয়েক সেকেন্ডে শূন্য হয়ে যাচ্ছে, যা খুব সহজেই এড়ানো যেত। ধরুন, একটা হেলমেট পরা বা সিট বেল্ট বাঁধার মতো খুব সাধারণ একটা অভ্যাসের মাধ্যমে। তার অভাবে সমাজ প্রতিদিন নিজের সম্ভাবনাকে নষ্ট করছে। তাহলে পুরো বিষয়টিকে যদি আমরা একটু গুছিয়ে দেখি, আজকের এই তথ্যবহুল বিশ্লেষণ থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা দেখলাম রাস্তায় বের হয়ে নেওয়া কোনো সিদ্ধান্তই একান্তই ব্যক্তিগত নয়। না, কোনোভাবেই ব্যক্তিগত নয়। মাত্র 2 বা 3 সেকেন্ডের একটা অসতর্কতা, হয়তো মোবাইলের দিকে একবার তাকানো, বা তাড়াহুড়ো করে সিগন্যাল ভাঙা, অথবা হেলমেট ছাড়া একটু কাছের কোনো রাস্তায় চলে যাওয়া। এই ভুলগুলোর কোনো রেকর্ড রাস্তায় থাকে না, কিন্তু এর প্রভাবটা থেকে যায়। হ্যাঁ, এই কয়েক সেকেন্ডের ভুলের ঢেউ কিভাবে দুটো সংসার, অসংখ্য সম্পর্ক এবং সমাজের একটা বড় অংশকে আগামী কয়েক দশকের জন্য বদলে দেয়, তা আমরা বুঝলাম। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আমাদের বুঝতে হবে যে প্রতিদিনের জীবনের সাথে এই কথাগুলো সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষ অনেক সময় ভাবে, আরে একটুখানি তো রাস্তা, হেলমেট না পরলে কি হবে? বা পেছনেই তো বসে আছে, সিটবেল্ট বাঁধার কি দরকার? ঠিক, কিন্তু এই সিদ্ধান্তগুলো শুধু যে নিজের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে তা নয়, এটা বাড়িতে অপেক্ষায় থাকা মানুষগুলোর প্রতি চরম অবিচার। একটি জীবন কেবল একজনের একা নয়, এটা সেই মানুষগুলোরও যারা ওই জীবনটিকে ঘিরে তাদের নিজেদের ভবিষ্যৎ সাজিয়েছে। সত্যি বলতে কি, আজকের এই ডিপ ডাইভটা শেষ করার আগে একটা খুব অদ্ভুত এবং গভীর চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা? ধরুন, একটু কল্পনা করা যাক, একজন মানুষ সকালে অফিসে বা কাজে যাওয়ার জন্য বেরোচ্ছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এমন সময় যদি কোনো এক জাদু বলে তার পরিবারের সদস্যরা আগামী 10 বছরের একটা দৃশ্য দেখতে পেত, আচ্ছা। তারা যদি দেখতে পেত যে ওই মানুষটার মাত্র 2 সেকেন্ডের একটা অসতর্কতার কারণে আগামী 10 বছর ধরে তাদের জীবনে কি ভয়ঙ্কর অন্ধকার নেমে আসছে, কতগুলো উৎসব ফিকে হয়ে যাচ্ছে, কতগুলো রাত কান্নায় ভিজে, আর কতগুলো স্বপ্ন অর্ধেক পথে থেমে যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য হতো। তারা যদি সেই দৃশ্য সত্যিই দেখতে পেত, তবে কি তারা তাকে ওই দরজা দিয়ে বের হতে দিত? কখনোই না। আমাদের সবারই ভাবা উচিত, আমাদের দৈনন্দিন চলার পথে এমন কি ছোট বদভ্যাস আছে, হতে পারে সেটা গাড়ি চালানোর সময় মেসেজ চেক করা বা তাড়াহুড়ো করা, যা আজই বদলে ফেলা যায়। হ্যাঁ, একটু ভেবে দেখার বিষয়, যাতে কোনো এক ডাইনিং টেবিলে সাজানো দুটো চায়ের কাপ যেন কখনোই কোনো দিনও অর্থহীন হয়ে না যায়। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।